নমস্কার। নকশি খাতায় আপনাদের সব্বাইকে স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি শান্তিতে আছেন, সুস্থ আছেন। আজ যে গল্পটি পড়ে শোনাবো তার নাম মুখে ভাত। লেখা শ্রদ্ধেয় সাহিত্যিক শ্রী মানিক বন্দ্যোপাধ্যায়। শশধর ঘোষের বড় মেয়ে শ্রীমতী বেলা রানীর প্রথম ছেলের মুখে ভাত দেওয়া হবে। ভোজ রান্নার জন্য গগন ঠাকুরকে ডেকে পাঠানো হলো। একবার, দুবার, তিনবার। আসবো বলেও গগন আর আসে না। শশধর উদ্বিগ্ন হলেন। বেলা রানীর ক্রোধের সীমা রইল না। ওর পায়া ভারী হয়েছে বাবা, নটবরকেই ডেকে পাঠাও না। আজকের দিনটা দেখি, কাল তাই ডাকব বলে শশধর মোটরে চেপে আপিস গেলেন। উড়িয়া ঠাকুর নটবরের সঙ্গে গগনের পার্থক্য অবশ্য অনেকখানি। নইলে আর এভাবে বারবার ডেকে পাঠিয়ে অপেক্ষা করা কেন? গগনকে ভার দিয়ে নিশ্চিন্ত হওয়া যায়। কত লোক খাবে আর কি খাবে বলে দিলেই গগন ফর্দ ঠিক করে দেয়। হিসাবে তার কখনো ভুল হয় না। জিনিস কম পড়ার বিপদ আর অপচয়ের আফসোস কোনোটাই সে ঘটতে দেয় না। রান্না গগনের খারাপ হয়েছে এমন কথা কোনোদিন কারো মুখে শোনা যায়নি। মধ্যাহ্নের নিমন্ত্রিতদের বেলা 5টায় আসনে বসানো তার স্বভাব নয়। থাকে সে পরিচ্ছন্ন, কাজও করে পরিচ্ছন্ন। রান্নাঘরেই হোক আর অস্থায়ী চালার নিচেই হোক, তার রান্না করা দেখে যে খুঁতখুঁতে মানুষ তারও খিদে কমে যাওয়ার ভয় থাকে না। তাছাড়া মানুষটা যে জানাশোনা, কয়েক মাস সে বাড়িতে কাজ করেছে। বেলারানীর বিয়ে হলো পৌষের শেষে। তার আগের শ্রাবণের শেষে গগন চাকরি করতে এলো 9 টাকা বেতনে। শ্রাবণের পর ভাদ্র, ভাদ্র মাসে বিয়ে পৈতে কোনো শুভকর্ম হয় না। পেশাদারে ঠিকে বামুনরা কারো বাড়িতে যদি বাঁধা কাজ করে তো বছরের ওই একটি মাস বসে থাকার বদলে থাকা খাওয়া আর বেতন পাওয়া যায়। অন্য সময় এ কাজ তাদের পোষায় না। আশ্বিন মাস শুরু হতে না হতে ডাক আসতে লাগলো নানা জায়গা থেকে। গগন কিন্তু কাজ ছাড়ল না। যে বউ নেই তাকে মেরে, যে ছেলে কস্মিনকালে ছিল না তার অসুখ ঘটিয়ে এবং আরও কয়েকটা মিথ্যা ছুতোয় ছুটি নিয়ে মাঝে মাঝে 2-1 জায়গায় রেঁধে এসে সামান্য যে উপরি রোজগার হলো তাতেই সে যেন খুশি হয়ে রইল। বিদায় হলো সে বেলারানীর বিয়ের ভোজ রেঁধে। বাড়ির বামুনের বাড়তি পাওনা হয় না, এই হিসাব ধরে শশধর তাকে বকশিস দিতে গেলেন 2টি টাকা। গগন দাবি করল 10 টাকা। টাকা দুটি নিয়ে কোমরে গুঁজে দাবিটা জানিয়ে রাগ করে সে বিদায় হয়ে গেল। বিকেলে দেখা গেল শশধর গগনকে একেবারে গাড়িতে চাপিয়ে বাড়ি ফিরেছেন। আপিস থেকে ফিরে ঘরোয়া জীবনের জন্য প্রস্তুত হতে শশধরের ঘণ্টাখানেক সময় লাগে। গগনকে বসিয়ে তিনি প্রস্তুত হতে গেলেন। বেলারানী খবর পেয়ে ফোঁস করতে করতে উপর থেকে নেমে এসে বলল, তোমার কেমন ধারা বিবেচনা গগন? না পারলে বলে দিলেই হতো আসতে পারবে না। তুমি ছাড়া কি ঠাকুর নেই দেশে? আমার মতো নেই। কেমন আছো দিদিমণি? মুখে জবাব দেওয়ার দরকার নেই বলেই বেলারানী যেন নিজেকে জবাবের মতো সামনে দাঁড় করিয়ে রাখল। বিয়ের পর, ছেলে বিয়োবার পর বেলারানী একেবারে বদলে গেছে। বিয়ের সময় তার চেহারাটি ছিল রুগ্ন বালকের মতো। সোনার হার অনায়াসে এদিক ওদিক দোল খেত। ছেলেটা এসে তাকে এমন করে দিয়েছে যে দেখলে মনে হয় এখনো সে মা হয়নি, হতে চায়। ক্রমে ক্রমে পাওয়ার বদলে হঠাৎ পাওয়া এই সম্পদ নিয়ে বেলারানী আর বাঁচে না। তাকে চটিয়ে দিয়েও রাস্তার লোকের পর্যন্ত তাকিয়ে যাওয়া চাই। মরণ তোমার বলে অভিশাপ দিয়ে সরে যাওয়ার সুযোগ না পেলে মনটা খারাপ হয়ে যায়। বাপের বাড়ি এসে বেলা সকলের আগে পাড়ার চেনা মানুষদের বাড়ি ঘুরে এসেছে। বিয়ের আগে 13 বছরের ছেলের মতো 18 বছরের নিষ্ঠ বেলাকে দেখে যারা না জানি কি ভাবত, বিশেষভাবে আদর করে ডেকে এনেছে সেই সব বিবাহিতা ও অবিবাহিতা সঙ্গিনীদের, যাদের হাসাহাসি তার রক্তকে তেতো করে দিয়েছিল। বিয়ের পর, ছেলে হওয়ার পর গগনও তাকে আর দেখেনি। ব্যাকুল হয়ে সিঁড়ি ভেঙে নিচে নেমে বেলারানী ছোট ছোট নিঃশ্বাস ফেলছে। বুক দূর দূর করছে বেলারানীর। গগনের কি চোখ নেই তাকে জিজ্ঞেস করা সে কেমন আছে? তবে হ্যাঁ,
অনেক দেরিতে দেরিতে পলক পড়েছে বটে গগনের চোখে। দৃষ্টি বুলিয়ে বুলিয়ে কি যেন সে মাখিয়ে দিচ্ছে সারা গায়ে, গা যাতে শিরশির করে। ছবির মতো দেখাচ্ছে তোমায় দিদিমণি। চাপা গলায় বেসুরো আওয়াজে গগন বলল, মরণ তোমার। অভিশাপ দিয়ে হেসে বেলারানী উপরে নিজের ঘরে গেল। গগনের একটিমাত্র বেয়াদপি মাপ করবে, আগেই তার ঠিক করা ছিল। তার বেশি আর কিচ্ছু নয়। এই বেশ হয়েছে। গগন ভাববে, জয় আমার বাবরি চুলের, দিদিমণি আমায় ভোলেনি। ভুলেছে কিনা দেখিয়ে দেবে বেলারানী। এমন স্পর্ধা একটা রাঁধুনি বামুনের, একবার দেখা করতে আসে না 1.5 বছরের মধ্যে। মনিব কন্যা তাকে মনে রেখেছে মনে করে। শশধরের সঙ্গে বেলার মাও এলেন পরামর্শের জন্য। বললেন, পারবে তো গগন, লোক কিন্তু খাবে অনেক। সফল শিল্পীর সুবিনীত অনুদার আত্মগরিমার স্পষ্টতর অভিব্যক্তি দিয়ে গগন বলল, পরশু চিতপুরে 2000 লোক খাইয়ে এলাম মা। বাবু মন ভোলা মানুষ। আগের দিন রাত 10টায় আমার হাত চেপে ধরে কেঁদে ফেললেন। কি হবে বাবা গগন, আয়োজন করেছি 1000 লোকের, লোক যে খাবে 2000। আমি বললাম, বাবু আমি থাকতে ভাবছেন, মোটে 1000 লোক বেড়েছে, বলুন না আরও 2000 লোককে। শশধর বললেন, বাইরের লোক খাবে 100 20 জন বেশি ধরাই ভালো, 420 জন। ঘরের লোক হবে। বেলার মা সাগ্রহে জিজ্ঞাসা করলেন, তুমি কি করলে গগন? একেবারে 1000 লোক ফুল, কি বিপদ মাগো। ঝির কোলে বেলারানীর ছেলে, পরিপুষ্ট নধর শিশু, পেটেন্ট ফুডের বিজ্ঞাপনের ছবির মতো। 7-8 মাসের ছেলেটাকে কোলে নিয়ে বেশিক্ষণ ঘুরতে ঝি বেচারির বোধহয় রীতিমতো কষ্ট হয়। দিব্যি পুষ্টু খোকা মা। ও আবার কি কথা গগন, অমন করে বলতে আছে? আমি বললে দোষ হয় না গো মাঠান, আমার বলা হলো গিয়ে আশীর্বাদ। বামুনের ছেলে বটি তো। খোকাকে কোলে নিয়ে গগন মুখে নানা রকম আদরের শব্দ করে। খোকার নতুন শেখা ফোকলা হাসি তার লাগে বেশ। মনে হয় এ যেন তার চেনা খোকা, কোনো রকম পরিচয়ের ভূমিকা ছাড়াই, তাই একেবারে হাসাহাসি শুরু হয়ে গেছে। নাকটি একটু বোঁচা খোকনের, ডগা বলা চলে এমন কিছু নেই। চোখের বাইরের কোণে স্পষ্ট ভাঁজ আর রেখা আছে। কানের পাতা দুটি মাথার সঙ্গে ল্যাপটানো, মনে হয় যেন আঠা দিয়ে এঁটে দেওয়া হয়েছে, আপনা থেকে গজায়নি। বেলার মা বললেন, 8 মাসে জন্মানো ছেলে, বলতে নেই, ছেলে দেখে সবাই তো অবাক। ডাক্তার বললে, হিসেবে ভুল হয়েছে, এ ছেলে 10 মাসের। কি কথা মুখ পড়া ডাক্তারের, মেয়ের আমার বিয়ে হলো 10 না 11 মাস। শশধর এসে পড়েছিলেন। আচ্ছা আচ্ছা, ওসব কথা থাক, কাগজ কলম আনো দিকি, ফর্দটা করে ফেলি। খোকাকে গগন তাড়াতাড়ি কোল থেকে মেঝেতে বসিয়ে দিল, অস্পৃশ্যকে বর্জন করার মতো। ঠোঁট ফুলিয়ে খোকা করল কাঁদবার উপক্রম। খোকার চিবুকের মাঝামাঝি একটু খাদের মতো আছে। পায়ের 2 নম্বর আঙ্গুলটিও কি একটু খাপ ছাড়া রকমের বড় নয় খোকার? কি যে তুমি করো গগন, কোল থেকে ছেলে নিলে কোলে তো দিতে পারতে, মাটিতে নামালে কোন বিবেচনায়? বেলার মা তাড়াতাড়ি নাতিকে কোলে তুলে নিলেন। আড্ডা বাসায় সে রাত্রে তাস খেলা জমল না। পিছন দেখে চিনতে পারা যায় এমন রংচটা দাগ লাগা তাস, তাই নিয়ে খেলতে খেলতে 2 দিন আগেও গগনের হাতাহাতি হয়ে গেছে। আজ 5.5 আনা হেরে যাওয়ার পর কানাই সন্দিগ্ধ হয়ে বললে, ব্যাটারে লেগে মন কাঁদে নাকি রে গগন? তা কি করবি বল, আরে কয় কপাল, তোর ব্যাটা বাপ বলবে অন্যকে। গুম খাওয়া গগন বললে, থুক, ছুঁতে ঘেন্না করে, মন কাঁদবে, আগে জানলে কি করে নিতাম। আমার হোক যার হোক, বেজম্মা বটে তো, বামুনের ছেলে, ঘেউ কুত্তার গা চাটবে তো বেজম্মার ছায়া মারাবে না, শাস্ত্রে আছে। জীবনে প্রথম আসল রক্তে খাঁটি আগুন ধরে যাওয়ায় গগন স্তম্ভিত হয়ে গেছে। বিয়ের আগে তার রক্তকে বেলারানী যেন শুধু দাহ্য পদার্থে পরিণত করে রেখেছিল, স্ফুলিঙ্গের অভাবে আগুন ধরাতে পারেনি। এবার একেবারে মশাল ছুঁয়ে দিয়েছে। প্রথমে বোঝা যায়নি, বিকালে টের পাওয়া গিয়েছিল শুধু ঝাঁঝ, আর কিছু নয়। তা অমন ঝাঁঝ পথে ঘাটে কত লাগে,
লক্ষ্মীও একদিন লাগিয়েছিল এবং এখনও তার জের চলেছে। কে জানতো তাপের চেয়ে আগুন এত বেশি গরম? দেবতার মতো, মানুষের মতো আর পশুর মতো একনিষ্ঠমতী, গত্যন্তর না থাকার সামিল দুরবস্থা। প্রথম থেকে বেলারানী যদি এরকম হতো, গগন এমন ব্যাকুল হতো কিনা সন্দেহ। সে হতো জানা কথা। একবার যা জীবনের সীমার বাইরে চলে গিয়েছিল, আরেকবার তাই শুধু চোখে দেখা। পাড়ায় একদিন বিয়ে হলো বেলারানীর গা জ্বালানো মোটা সোটা রূপসী একটি মেয়ের। বাসর থেকে বেলারানী এলো খালি বাড়িতে। বিনা ভূমিকায় আশ্রয় করল মেঝেতে বিছানো গগনের ময়লা বিছানায়। গগন খানিক বুঝল, খানিক বুঝল না। শার্ট কিনে গায়ে চাপালো, চুল আঁচড়াতে লাগলো সযত্নে, একদিন অন্তর কামাতে লাগলো দাড়ি। নিজেকে মনে হতে লাগলো কোন এক দিগ্বিজয়ী সম্ভ্রান্ত ভদ্রলোক। পোকায় ধরা জীবন্ত বাঁশের কঞ্চি মনে হোক, মুনিপ শশধরের মেয়ে তো বেলারানী। কি মেজাজ সে মেয়ের, কি তেজ! একজনের দাপটে সারাটা দিন বাড়ির মানুষ যেন তটস্থ হয়ে থেকেছে। গগনকেও সে যে রেহাই দিত তা নয়। রাত 10টায় খেতে বসেই হয়তো তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে উঠেছে, এই ঠাকুর, এই হনুমান, কত নুন দিয়েছ ডালে? অন্য কারো কাছে ডাল নুন কাটা লাগেনি। প্রতিবাদ জানাতে সামনে এসে থালার দিকে তাকিয়ে গগন হেসে বলেছে, পাতের নুন মেখে ফেলেছ দিদিমণি। তোমার মুন্ডু করেছে দিদিমণি। কদিন না তোমায় বলেছি মুখের উপর জবাব দেবে না, দূর করে দেবো বজ্জাত কোথাকার। পরদিন নিজেই দূর হয়ে যাবে ভাবতে ভাবতে গগন বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছে। বাড়ির শেষ জাগা মানুষটির সারা শব্দ শেষ হওয়ার আগেই হয়তো এসেছে বেলারানী। জিদ নেই, তেজ নেই, অহংকার নেই, ভিখারিনীর মতো। অপরিপুষ্ট শরীরটির জন্য শুধু ভিখারিনী অভিসারিকার মতো অবশ্য। অন্য বিষয় তাঁর একগুঁয়েমির বিকার সে সময়ও সমান জোরালোই থাকত। সব জেগে আছে, কেউ যদি বাইরে আসে। আসুক, কি আর হবে, জানবে, আমি ডরাই না। তারপর নিঃশ্বাস বন্ধ করে, আমায় তোমার পছন্দ হয়, সত্যি পছন্দ হয়? দেব গো দেব, টাকা তোমায় দেব, মাইনের 3 গুণ টাকা দেব। আগে বলো না, কেমন ধারা পছন্দ হয় আমাকে? একটুখানি? তার চেয়ে বেশি? খুব বেশি? 1 মাসের মধ্যে সব ভোঁতা হয়ে গিয়েছিল। মনিব কন্যা যদিও রাজকন্যারই স্তরের, তবু আর ভালো লাগতো না। সময় মতো বেলারানীর বিয়ে না হলে গগন হয়তো নিজে থেকেই চাকরি ছেড়ে পালাতো। ভোজের আগের দিন রাত্রে গগন হাতা খুন্তি নিয়ে শশধরের বাড়িতে হাজির হলো। শেষ রাত্রে চুলোয় আগুন পড়বে। সহকারী দুজনকে তার সঙ্গে আনা উচিত ছিল। কতগুলি অকথ্য যুক্তি দেখিয়ে তাদের সে আড্ডা বাসাতেই রেখে এসেছে। রাত 3টে পঞ্চু ও কানাইকে হেঁটে এত দূর আসতে হবে। দেরি তারা করবে সন্দেহ নেই। বাড়ির সকলে অসন্তুষ্ট হলো, বেলারানী পর্যন্ত। তোমার কাণ্ডজ্ঞান নেই গগন। আমি থাকতে ভাবছ দিদিমণি? আত্মীয় পরিজন এসে পড়েছে। বাড়ি আজ রাত্রেই সরগরম। বারান্দার একদিকে 7টি বঁটি পেতে 7জন স্ত্রীলোক তরকারি করছে। ঘিরে বসে আছে আরও 5-7 জন। তাদের আলাপ আলোচনায় সেখান থেকে উঠছে হাট বাজারের কলরব। বালিশ আর শতরঞ্জির বিছানা বগলে নিজের আগেকার শোয়ার কুঠুরিতে গিয়ে গগন দেখল সেখানে চৌকি পেতে শশধরের নিজের লোকের শোয়ার ব্যবস্থা করা হয়েছে। বিছানায় পুঁটলি নামিয়ে রেখে বেলারানীর খোঁজে সে দোতলায় গেল। অন্য সব ঘরে গাদাগাদি করে মানুষ ঘুমোবে, শুধু বেলারানীর ঘরটি বাদ পড়েছে। জামাই এসেছে অনেক দিন পরে। মস্ত ঘরের একপাশে খাটের বিছানা শুধু সে আর বেলারানীর জন্য। খোকা ঘুমিয়ে আছে মেঝেতে লাল মশারির নিচে। আমি কোথায় শোবো দিদিমণি? তাও আমাকে বলে দিতে হবে? যেখানে জায়গা পাবে শোবে যাও বাপু, আজ রাতে আর আরাম করে শোয়েন না। ঘুপচি টুপচি যেখানে দেওয়ার দাও দিদিমণি, শোবো কিন্তু আমি একলাটি, কেউ থাকবে না সেথা। চাপা গলায় গগনের কথা বলার ভঙ্গিটা আবেদনের নয়। 2 নম্বর অতি তুচ্ছ বেয়াদবিতেই বেলারানী রাগ করবে ঠিক করে রেখেছিল। হাসি পাওয়ার ইচ্ছা থাকলেও রাগ দেখাতে পারল না। তুমি তো বড় নবাব হয়েছ গগন। রান্নাঘরে, ভাঁড়া ঘরে কোথাও খালি নেই। কিষণলাল আর মেজমামার চাকরটা বাইরের ঘরে শোবে, সেখানে শোগে। রাত্রি আরও গভীর হয়ে এলে বেলারানী যখন সংকোচ জয় করে ঘরে গিয়ে দরজা দেবে ভাবছে,
গগন সিঁড়ির মাথায় পাকড়াও করল। আমি ছাদে গিয়ে শুলাম দিদিমণি। হিমের মধ্যে ছাদে শোবে? ছাদ ফাঁকা হবে, কেউ যাবে না। ঘরের মধ্যেই চাদর গায়ে দিলে আরাম বোধ হয়। খোলা ছাদে বেশ ঠান্ডা। কুয়াশায় রাস্তার আলোগুলি আবছা হয়ে গেছে। শতরঞ্জি বিছিয়ে বসে বসে 1 ঘন্টা গগন বিড়ি টানল। মাঝরাত্রি এতক্ষণে পার হয়ে গেছে। নিচে থেকে আর মানুষের গলা কানে আসে না। এইবার বেলারানীর আসার সময় হয়েছে। যে কোনো মুহূর্তে সে আসতে পারে। তাড়াতাড়ি আসাই ভালো। রাত 3টের সময় বাড়ির মানুষেরা আজ হয়তো আবার জাগতে আরম্ভ করবে। 8 ঘন্টা পরে গগন একবার নিচে থেকে ঘুরে এলো। নিচের বারান্দায় এখনো কয়েকজন অনুগ্রহ প্রার্থিনী বিধবা তরকারি করছে। ঘুমে ও শ্রান্তিতে মুখে তাদের কথা নেই। দোতলায় বেলারানীর ঘরের দরজা বন্ধ। এবার শতরঞ্জিতে শুয়ে গগন বিড়ি টানতে লাগলো। উনানের আঁচ শয়ে শয়ে গায়ের চামড়া বোধহয় বিগড়ে গেছে। সামান্য ঠান্ডাতেই বড় কষ্ট হতে লাগলো। জ্বর এসে শীত করার মতো। রাত জেগে ঘুমিয়েছে বেলারানী, তবু সে উঠল খুব ভোরেই। বাড়ির প্রায় সকলেই অবশ্য তখন উঠে পড়েছে। সিঁড়ি দিয়ে বেলারানী নিচে নামতে না নামতে কোথা থেকে গগন এসে দাঁড়ালো। খোকা ঘুমোচ্ছে দিদিমণি, তোমার খোকা? হ্যাঁ, কেন? একবারটি কোলে নিতাম। নিও, ঘুম ভাঙলে নিও। শিথিল শ্রান্ত বেলারানী হঠাৎ জীবন্ত হয়ে ছিটকে সরে গেল। ধোপদুরস্ত কাপড়ে মালকোচা এঁটে কোমরে গামছা বেঁধে বাবরি চুল সামলাতে মাথায় 1 টুকরো লাল শালুর ফেটি জড়িয়ে গগন প্রকাণ্ড হাতা দিয়ে ডেকচির ভেতরটা নাড়তে থাকে। চেনা মানুষ কাছে এসে খাতির করে বলে, কেমন আছো গগন? হাতা খুন্তি নাড়াচাড়া শুরু করে গগনের মুখে সফল শিল্পীর অনুদার আত্মগরিমার ছাপটা স্পষ্টতর হয়ে উঠেছে। সহকারী পঞ্চু ও কানাই উঠছে বসছে তারই হুকুমে। পঞ্চু বয়সে বড়, একটু রোগা এবং বাঁকা, কপালে তোলা গাঁজাখোরের চোখ। নেশা কিন্তু তার দেশি মদের। কানাইয়ের বার কিশোর বয়সেই বন্ধ হয়ে গেছে। মুখের ক্ষেতে গোঁফদাড়ির ফসলে তার দারুণ অজন্মার লক্ষণ। গগনের প্রতিভাগত অসংযমের সংকট কিন্তু সেই সামলে চলে। মাঝে মাঝে গগনের ঝোঁক চাপে পুরনো খাদ্যে নতুনত্ব আনবে, এমন স্বাদ সৃষ্টি করবে মানুষের জিভ যার পরিচয় জানে না। হঠাৎ জাগা উৎসাহে ও উল্লাসে এক টানে হাতের বিড়িটা চড় চড় শব্দে আধখানা পুড়িয়ে সে বলে, খেয়ে যদি সবাই পাতনা চাটে রে কানাই, বাপ আমায় জন্ম দেয়নি। কানাই তখন সৃষ্টিপূর্ব সমালোচকের মতো মাথা নেড়ে বলে, হুম, সেটি হবার নয়। কালিয়া যদি না কালিয়া হবে তো গাল দিয়ে ভূত ছাড়িয়ে দেবে। গগন তা জানে, অভিজ্ঞতাও আছে, কেবল মনে থাকে না। খাবে অন্য লোকে, উপভোগ তাদের বলে পছন্দ অপছন্দের অধিকারটাও তাদেরই। তবু তাদের বৈচিত্র্য পরিবেশনের সুযোগ না পেলে সব যেন কেমন একঘেয়ে মনে হয় গগনের। কখনো সে মুষড়ে যায়, কখনো রাগের জ্বালায় থুক করে থুতু ফেলে দেয় মাছ তরকারির পাত্রে, বলে স্বাদ হবে। কোণের ছোট উনুনে বেলারানীর মাসি পায়েস রাঁধতে এলেন। খোকার মুখে দেওয়ার পায়েস। সঙ্গে এলো বেলা। ইতিমধ্যে আরেকবার কাপড় বদলে সে তাঁতের কোড়া কাপড় পরেছে। সাবান মেখে করেছে স্নান। রান্নার গন্ধ পর্যন্ত ছাপিয়ে উঠেছে তার তেল সাবানের গন্ধ। মন দিয়ে রেঁধো গগন, রান্না ভালো হলে আমি তোমায় 1 টাকা বকশিস দেব। ঘণ্টাখানেক পরে আরেকবার সে এলো, একা। কি কি নামালে গগন? পোলাওয়ের রং তো খোলেনি। জাফরান দাওনি বুঝি? বললাম যে দিতে। চারদিকে এক নজর তাকিয়ে, এত আগে বেগুন ভেজে রাখলে কেন? বিয়ের আগের দিনের বেলার দাপটের সঙ্গে তার আজকের করতালির তুলনাও চলে না, কিন্তু সে দাপটের ধরন ছিল ভিন্ন। চিবিয়ে চিবিয়ে গা জ্বালানো কথা বলার কায়দাটা সে বিয়ের পর আয়ত্ত করেছে। সে চলে গেলে গগন বললে, শুনলি কানাই, দেমাগ দেখলি? বন্ধুর বদলে কানাই কিন্তু বেলারানীকেই সমর্থন করল। তা দিমাগ ভাই করতে পারে। গগন কথাটি না বলে নুনের পাত্র হাতে তুলে নিল। কানাই তাকে চিরদিন সামলে এসেছে। আজ ঝোঁকটা কোন দিক থেকে এলো ঠিক ধরতে না পারায় তার ক্ষমতায় কুলিয়ে উঠল না। হতভম্বের মতো সে শুধু জিজ্ঞাসা করতে লাগল, ও কি হচ্ছে?
ও কি করছিস গগন? ছোট ছেলেমেয়েরা খেতে বসলো আগে। বেগুন ভাজা ছাড়া সব কিছুই নুন কাটা, মুখে দেওয়া যায় না। বেগুন ভাজায় নুন ছড়িয়ে দিতে গগনের খেয়াল ছিল না। সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে শান্তিতে থাকবেন। শিগগির দেখা হচ্ছে আরেকটি গল্প নিয়ে। আজ আসি।